সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাথমিকের ৬৫০০ শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো দেবে ইইউ। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনারের সাক্ষাৎ। প্রত্যাবাসন ইস্যুতে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি। কমলো এলপি গ্যাসের দাম। ১২ কেজিতে ২৮ টাকা কমিয়ে ১৪৫০ টাকা নির্ধারণ। ৭ দিনের মধ্যে কমবে সব পণ্যের দাম। বাজার পরিদর্শনে গিয়ে বাণিজ্য উপদেষ্টা। এবং নিপা ভাইরাসে ২ জনের মৃত্যু। দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত। ঢাকায় আক্রান্ত ৫। তথ্য আইসিডিডিআরবির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জা আল হাবিব। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের চলমান সংস্কারের প্রতি ইইউ এর পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ইইউ কমিশনার। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজ্জা আল হাবিব। সাক্ষাতে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় লাহাবিব ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। জানান অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। বলেন সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ। এরপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন হাজ্জা আল হাবিব। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ শুরু থেকেই উদারতার পরিচয় দিয়ে আসছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। Today, I'm pleased to announce a new aid package worth over 68 million euros in humanitarian aid. This package will support the Rohingya refugees in Bangladesh as well as in the broader region. I welcome the high-level conference proposed by the Chief Advisor Yunus. It is a timely opportunity to discuss how to best address this crisis. এছাড়াও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধে সরকারের সাম্প্রতিক সাফল্যের প্রশংসাও করেন ইইউ কমিশনার। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকটে পড়বে দেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোন দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে
সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শহীদদের নিয়ে কোনো রাজনীতি নয়, বরং শহীদ পরিবারের পাশে থাকা মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় ঢাকা লেডিস ক্লাবে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় আন্দোলনে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনোভাবেই শহীদদের আত্মত্যাগ বিনষ্ট হতে দেওয়া হবে না এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া জামাতে ইসলামী আজীবন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও জানান জামাতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবারভুক্ত, আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন। অনুমোদনহীন ভবনে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, সংকীর্ণ সিঁড়িও ছিল তালা দেয়া। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ গেছে 4 জনের। ময়না তদন্তের পর লাশ হস্তান্তর ও মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। আগুনটা লাগছে, দ্রুত আগুনটা ছড়া গেছে। সাইডের যে গ্লাসগুলো ওগুলা দিয়ে এরকম মোটা হয়ে মানে ধোঁয়া বাইরেছে, শুধু ধোঁয়া বাড়িতে আছে, আর ধোঁয়ার লাগে কিছু দেখা যায় না। এ সময় ভবনে আটকে পড়া অনেকেই জানালার কাঁচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় 4 জনের। ফায়ার সার্ভিস জানায়, অনুমোদনহীন ভবনে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, সংকীর্ণ সিঁড়িও ছিল তালা দেয়া। বিকল্প নির্গমন পথ না থাকায় ছাদেও যেতে পারেননি অনেকে। আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, সাফোকেশনের কারণে, ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর ও মামলা করা হবে। এখানে এই 6 তলা 7 তলা কিভাবে হলো, বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলোই আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। বহুতল ভবনের 2য় তলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেওয়ার জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানিয়েছেন আইনজীবী। 6 ফেব্রুয়ারির ঘটনা। 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা
চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে ৬৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬৫৩১ জনের যে পরিবার সবারই বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা সংক্রান্ত নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। গত ২০ জানুয়ারি নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট হয়। রিটে বলা হয় সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমা করার ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই। কে কিসের ভিত্তিতে ক্ষমা পাচ্ছেন তার কোনো নীতিমালা নেই। কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এবং আরও রুলে আরেকটি প্রশ্নে দেওয়া হয়েছে যে এই যে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে কেন নীতিমালা তৈরি করা হবে না। এটা ৪ সপ্তাহের রুল হিসেবে জারি হয়েছে। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিকেলে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় আজ থেকে কার্যকর হবে নতুন দাম। তবে বেঁধে দেয়া দামে এলপি গ্যাস সরবরাহ করে না কোম্পানিগুলো। বিইআরসির কাছে এমন অভিযোগ তুলে তার প্রতিকার চাইছেন পরিবেশকরা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোজার শুরুতে সরকারি ঘোষণায় কিছুটা স্বস্তির খবর। সোমবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয় আগের মাসের তুলনায় ২৮ টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে ১,৪৫০ টাকা। প্রতি ১২ কেজিতে কমেছে এখানে ২৮ টাকা। কোম্পানি বিক্রি করবে ১৩৫৫ টাকায়, পাইকারি বিক্রি হবে ১৪০৫ টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য ১৪৫০। তবে সংবাদ সম্মেলনেই বিইআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে এলপিজি পরিবেশকরা জানান বিইআরসির আদেশ উপেক্ষা করে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখছে কোম্পানিগুলো, যার প্রভাব পড়ছে বাজারে। এলপিজির প্রাইসটা কোনো কোম্পানি ফলো করে না। এ ব্যাপারে কোম্পানির বিরুদ্ধে বিইআরসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে কোম্পানি ১৩৬৫ টাকায় পৌঁছে দেওয়ার কথা আমার গোডাউনে, সে জায়গায় আমি ১৪০৫ টাকা করে ডিও করে গাড়ি পাঠাইয়া নিজের গাড়ি দিয়ে আমার গোডাউনে মাল আনছি। আমার সাথে যদি গাড়ি ভাড়া যোগ করি, লেবার কস্ট যোগ করি, আমার ১৪৫০ টাকার মতো যাচ্ছে। বিইআরসি বলছে আমাকে ১৪৫০ টাকা বিক্রি করার জন্য। বটলার যারা আছে উৎপাদনকারী তাদের সমস্যা আছে এবং তাদের সঙ্গে আমরা তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে বসবো। আপনারা আপনাদের সমিতি থেকে সময় নেন, বসেন আমার সঙ্গে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান গত সপ্তাহে আয়োজিত শুনানিতে বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই বাছাই করে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো দেখে আমরা তারপরে কমিশন বসবো, বসে আমরা বিবেচনা করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের ভোগ্যপণ্যের দাম ১ সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন ভোজ্য তেলের সরবরাহের কিছুটা ঘাটতি থাকলেও ২ দিনের মধ্যে স্বাভাবিক হবে সরবরাহ। ৫ লিটার পাওয়া যাচ্ছে না অথবা ২ লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। এবার বাণিজ্যের সংবাদ।
চট্টগ্রামে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে যৌথ অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। সকালে খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বাজারে কারসাজি ও সিন্ডিকেট ভাঙতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সিটি মেয়র ও জেলা প্রশাসক। অনেক বিশ্বাসের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। রমজানে সিন্ডিকেট ও বাজার কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করছে ব্যবসায়ীরা। এমন অভিযোগে সোমবার সকালে বাজার যাচাই ও নিয়ন্ত্রণে মেয়র এবং জেলা প্রশাসক যৌথভাবে অভিযানে নামে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এই সময় ব্যবসায়ীদের সতর্ক করেন সিটি মেয়র। জানান, বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশন। কোথায় তেল তারা রেখেছে এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে এবং আমরা অবশ্যই অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করে রেখেছি। আগামীকাল আমরা তাদের সাথে বসে তাদেরকে আমরা বলবো যাতে তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসে। অভিযানে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 17,000 টাকা। জেলা প্রশাসক জানান, রমজান জুড়ে 21টি সার্কেলের 400 স্পটে চলবে অভিযান। আমরা একটা কশনারি ক্যাম্পেইন চালাচ্ছি। কালকে তাদের সঙ্গে বসবো। যদি তারা বাজারে তেল না ছাড়ে তাহলে আমরা পরের দিন থেকে আমরা আইনগত ব্যবস্থায় যাব। রমজান উপলক্ষে এক সপ্তাহে 45টির বেশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বারপ্রান্তে বাংলাদেশ। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্র্যান্ডউইথ কেনাসহ বেশ কিছু শর্তে স্টারলিংকে লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে স্টারলিংকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। আবাসিক খরচ পড়তে পারে মাসে 14,000 টাকা। শুভ খানের রিপোর্ট। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা প্রায় 7,000 স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম পাহাড়ে সরাসরি ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 220 Mbps গতির ইন্টারনেট পান গ্রাহকরা। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধারের সঙ্গে ফোনালাপ এবং সবশেষ গেল 19 ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি, যেখানে লাইসেন্স আবেদন ফি 5 লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি 5.5% রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিটিআরসি এবং নিরাপত্তা সংস্থার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে স্টারলিংকে। দেশে আর্থ স্টেশন স্থাপন এবং আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার শর্তও রাখছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা একটা গাইডলাইন প্রেরণ করেছি, মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিই। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স পাবো। স্টারলিংকের পরিষেবা পেতে কিট কিনতে হবে গ্রাহকদের, যার দাম 41,880 টাকা থেকে 71,880 টাকা। এছাড়াও আবাসিকে মাসিক ফি সর্বনিম্ন $120 বা প্রায় 14,500 টাকা। বিপরীতে বর্তমানে মাত্র 500 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পান দেশীয় গ্রাহকরা। এরপরও স্থানীয় সেবাদাতাদের সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। আমরা যে পরিমাণে ভ্যাট দিচ্ছি স্টারলিংকে সেই পরিমাণ ভ্যাট দিতে হবে। আমরা যেভাবে লক সার্ভার মেনটেন করছি, যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি চাওয়া মাত্রই আমরা দিতে বাধ্য থাকি, স্টারলিংকের জন্য ঠিক সেম নীতিটা, পলিসিটা থাকা উচিত। বর্তমানে বিশ্বের 100টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে স্টারলিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ালো বিসিবি। 2027 পর্যন্ত কোচদের রাখার ইঙ্গিত। শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। এদিকে দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত এবং ঢাকায় 5 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয় 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য মিলেছে। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশে এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালিও ও অন্যান্য স্নায়বিক রোগ হতে পারে। এই স্ট্রেইন 2019 সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। আইসিডিডিআরবি জানিয়েছে বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার প্রজনন পরিস্থিতি তৈরি করে। এই কারণে
মশাবাহিত অনেক রোগ হয়। এবারও জিকা ভাইরাস শনাক্ত হলো। বগুড়ার শাহজাহানপুরে কয়েক ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় কিশোরসহ 2 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুপাশে অন্তত 15 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। মাত্র 5 ঘন্টার ব্যবধানে বেপরোয়া গতির যানবাহনের চাপায় প্রাণ গেল রিকশা চালক ও পথচারী এক কিশোরের। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। নিহতের মরদেহ সামনে রেখে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন তারা। দেওয়া হয় আগুন। একই স্থানে বিকেল 3টায় বাস চাপায় নিহত হন শাওন নামের আরেক কিশোর। পরে এলাকাবাসী শাওনের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন। তার কাছে যে সমাধান চাবো ভাই, ইউনো স্যার আসলে বলে এটা পরে দেখা হবে। এখানে প্রশাসনের লোক আছে, তারাও বলতেছে তারা আপনি দেখবে। তারা খালি আশ্বাস দিয়ে রাখছে, কোনো কাজ হয় না, কোনো কিছু হয় না। এবং এর আগে শুক্রবারে একটা মহিলা মারা গেছে, তাকে একবার বস্তায় তুলে নিয়ে যাওয়া লাগছে। আমরা আন্দোলন নামছি, আমরা এখানে ইফতার করতেছি। আমাদের দাবি ফ্লাইওভার। দুর্ঘটনা রোধে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেয় জেলা প্রশাসন। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরা বলেছি যে ঠিক আছে, আমরা এটা আলোচনাপূর্বক যেটা বেটার সবচেয়ে ভালো সমাধান হয় সেই সমাধান আমরা খুব দ্রুত করে ফেলব। ঈদ কেনাকাটার খবর। রুমাল থেকে শুরু করে মাথার টুপি, শাড়ি থেকে লুঙ্গি, সব রকমের কাপড় পাওয়া যায় একই বাজারে। সপ্তাহে বিক্রির পরিমাণ 5 থেকে 6 হাজার কোটি টাকা। বলছি দেশের অন্যতম বড় কাপড়ের বাজার নরসিংদীর শেখের চর বাবুরহাটের কথা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের ভিড় নরসিংদী শেখেরচর বাবুরহাটের কাপড়ের হাটে। রমজানের সপ্তাহখানেক আগে থেকে এখানে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কাপড়ের উৎপাদন খরচ। তাতে প্রকারভেদে দাম বেড়েছে গড়ে 10% পর্যন্ত। আমরা যে আগে যে লাভটা করতে পারছি, এখন বর্তমানে এই লাভ করতে পারি না। সুতার দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ডাইঙ্গের দাম বাড়ছে, সবই বাড়ছে। এই বাজারের পাইকারি ক্রেতারা বলছেন কাপড়ের দাম বাড়া ও স্থানীয় বাজারে এখনো ঈদের বেচাকেনা শুরু না হওয়ায় আগে থেকে খুব বেশি কাপড় তারা কিনছেন না। অন্যান্য বছর যে হিসাবে আমরা মাল কেনাকাটা করি, আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছি। বণিক সমিতি জানিয়েছে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 42 জন পাহারাদার আছে, আবার বাজারে যে পুলিশ ফাঁড়ি আছে তারা রাতে টহল দেয়। বণিক সমিতির দাবি, দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। সময় সংবাদ, নরসিংদী। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পরও বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। বর্তমানে দায়িত্বে থাকা কোচদেরই 2027 বিশ্বকাপ পর্যন্ত রাখার ইঙ্গিত দিয়েছে বিসিবি। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে একথা জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রেখেছে ক্রিকেট বোর্ড। আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্য সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে। আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছুটা দায়িত্ব ডেফিনেটলি আছে। স্পট অন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সাকিব আল হাসানের অভাব টের পাওয়া গেছে স্পষ্টভাবে। ভারতের সাবেক ক্রিকেটার শান্তা কুমারান শ্রীশান্তের মতে এখনও টাইগারদের ম্যাচ জয়ের নায়ক হওয়ার সামর্থ্য আছে সাকিবের। টাইগার পেস ডিপার্টমেন্টেরও প্রশংসা করেন তিনি। বাংলাদেশের কোচ প্রসঙ্গে বলতে গিয়ে ভুল করে আফগানিস্তানের হেড কোচকে প্রশংসায় ভাসান সাবেক ভারতীয় পেসার। পরে শুধরে দিলে সৌজন্য দেখিয়ে বলেন সিমন্সের অধীনে বাংলাদেশও ভালো করছে। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীশান্তকে দেখে ভক্তদের ভিড়। ফিক্সিং সহ নানা বিতর্কে জর্জরিত সাবেক ভারতীয় পেসারের জনপ্রিয়তা আছে এখনো। খেলোয়াড়ি ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে তার বোলিং পারফরমেন্স ছিল আলোচিত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিয়ে শ্রীশান্তের ভবিষ্যৎবাণী অজিদের উড়িয়ে দেবে ইন্ডিয়া। Australia is just another team and we have defeated Australia so many times. Even I was a part of 2007 World Cup. দল ভালো করলে বড় গলায় কথা মানায়, তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা উল্টো। যে দল এক ম্যাচও জিততে পারেনি তারাই শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়েছিল। বিশ্ব ক্রিকেটে হাসির পাত্র হয়ে ওঠা দলটাকে নিয়ে সম্ভবত খুব একটা ভাবেও না অন্যরা। সুনীল গাভাস্কারের কাছে অফ এয়ারে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে মশকরা করে বলেছিলেন কংগ্রাচুলেশনস। আর শ্রীশান্ত দলের হেড কোচের নাম আফগানিস্তানের কোচের সঙ্গে মিলিয়ে ফেললেন। Jonathan Trott makes, the coach makes, the players should follow and I'm sure Bangladesh is in good hands. আফগানরা যেভাবে খেলছে তাতে ট্রট বাহবা পাবেনি। ইংলিশ কোচের প্ল্যান মাঠে এক্সিকিউট করছেন ক্রিকেটাররা, দায়িত্বশীল পারফরমেন্স উপহার দিচ্ছেন অভিজ্ঞরা। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। মুশফিক ফর্মে নেই অনেকদিন, গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে না পারায় সমালোচিত মাহমুদুল্লাহ। সিনিয়রদের ন্যাশনাল টিমে ক্যারি করার যৌক্তিকতা প্রসঙ্গে প্রশ্ন করলে সবকিছু কোচ টিম ম্যানেজমেন্টের প্ল্যান বলে এড়িয়ে যান শ্রীশান্ত। তবে সাকিব আল হাসানকে নিয়ে আলাদা উত্তর তার। আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে কাজ করেছেন শ্রীশান্ত। সে সময় দলটার অধিনায়ক ছিলেন সাকিব। বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান র্যাঙ্কিং এর শীর্ষে ছিল দীর্ঘ সময়। আবার যদি সে খেলার সুযোগ পায় বাংলাদেশকে আরো অনেক ম্যাচ জেতাবে। গেল কয়েক বছরে তাসকিন, নাহিদ রানা, মোস্তাফিজদের নিয়ে গড়া টাইগার পেস ইউনিটেরও প্রশংসা করেন এক্স ইন্ডিয়ান ফাস্ট বোলার। তারা অনেক ভালো করছে। ভারত বাদে অন্য দলের বিপক্ষে সবসময় ভালো করুক এই শুভকামনা রইল। শ্রীশান্তের মতো অনেকে সম্প্রতি বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই সাদামাটা ছিল তাদের পারফরমেন্স। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাথমিকের ৬৫,০০০ শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।